আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওটিতে আমরা ক্লাস 11-এর জিওগ্রাফির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ এই অধ্যায়টির উপর কয়েকটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভস নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। তো শুরুর প্রথমেতেই আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে নীহারিকা মতবাদের প্রবক্তা। তো পৃথিবীর উৎপত্তি সম্পর্কে নীহারিকা মতবাদটি দিয়েছেন। তো এখানেতে চারটে অপশান আছে। প্রথমে বলছে কান্ট, তারপর চেম্বারলিন, তারপর ল্যাপ্লাস, তারপর জিন্স। তো পৃথিবীর উৎপত্তি সম্পর্কে নীহারিকা মতবাদের প্রবক্তা হলেন ল্যাপ্লাস। আর এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটির সঙ্গে আমাদের আরও কয়েকটি বিষয় জেনে রাখতে হবে, অর্থাৎ রিলেটেড কিছু ইনফরমেশান আমাদেরকে জেনে রাখতে হবে, যাতে প্রশ্নটি যদি ঘুরিয়ে অন্যরকমভাবে দেওয়া হয় তাহলে সেটির অ্যান্সার যাতে সহজে করা যায়। তো এই যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আরও কতগুলো ক্লাসিক্যাল থিওরি আছে, সেই ক্লাসিক্যাল থিওরির যারা প্রবক্তা তাদের ইনফরমেশানটাকে আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন এই গ্যাসীয় মতবাদ। তো গ্যাসীয় মতবাদের প্রবক্তা ছিলেন হচ্ছে কে না ইমানুয়েল কান্ট। তারপরে আসছে কি না জোয়ারি মতবাদ। তো জোয়ারি মতবাদের প্রবক্তা ছিলেন হচ্ছে জেমস জিন্স এবং হ্যারল্ড জেফ্রিস। তারপরেরটা হচ্ছে গ্রহাণু তত্ত্ব। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে গ্রহাণু তত্ত্বের প্রবক্তা ছিলেন হচ্ছেন কে না চেম্বারলিন ও মুল্টন। তারপরে আসছে যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সংঘর্ষ তত্ত্বের প্রবক্তা কে না হ্যারল্ড জেফ্রিস। এবং এই যে পার্টটি যেটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিক তত্ত্ব। অর্থাৎ আমাদের পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যেটা এখনকার বর্তমানে যে সর্বাধুনিক যে তত্ত্বটি তার নাম হচ্ছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব। তো এই প্রশ্নটা অনেক সময় দিয়ে থাকে যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিক তত্ত্বটির নাম কি। তো তখন আমাদের লিখতে হবে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব। তো এরপরেতে আমরা নেক্সট প্রশ্নটা দেখে নেব। তো নেক্সট প্রশ্নেতে বলছে যে ভূত্বকের গড় গভীরতা। তো এখানে চারটে অপশান। প্রথমে বলছে 40, তারপর 30, তারপর 20, তারপর 50। তো ভূত্বকের অর্থাৎ যে আর্থের যে ক্রাস্ট আছে সেই ক্রাস্টের যে গড় গভীরতা সেটা হচ্ছে কত না 30 কিলোমিটার। এবং এই যে প্রশ্নটা, এই প্রশ্নের সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হচ্ছে কি না এই যে ভূত্বক, এই ভূত্বকের উপাদান কি। তো ভূত্বকের উপাদান হচ্ছে সিলিকা, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম। তারপরেতে এই যে ভূত্বক আছে এই ভূত্বক হচ্ছে দুটি উপবিভাগে বিভক্ত, একটা হচ্ছে সিয়াল আর একটা হচ্ছে সীমা। এবং এই সিয়াল ও সীমা কনরাড বিযুক্তি দ্বারা বিভক্ত। আর আমাদের ভূত্বকের ঘনত্ব কত না 2.2 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। এবং খুবই ইম্পর্টেন্ট এটা, অর্থাৎ এটা কি না মোহ বিযুক্তি বা মোহরভিসিক বিযুক্তি দ্বারা আমাদের এই ভূত্বক গুরুমণ্ডল থেকে আলাদা হয়েছে। তো এই যে প্রশ্নটি যেটা রয়েছে অর্থাৎ ভূত্বকের গড় গভীরতা, এর সঙ্গে এই ইনফরমেশানগুলোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এগুলোও কিন্তু আমাদেরকে কিন্তু এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখতে হবে। তো এর পরের প্রশ্নটা দেখে নেব। তো এর পরের প্রশ্নে বলছে যে মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত। তো চারটে অপশান ব্যাসল্ট, গ্রানাইট, কাদা পাথর, বেলে পাথর। তো সঠিক উত্তরটি হচ্ছে গ্রানাইট। মহাদেশীয় ভূত্বক হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা তৈরি হয়েছে। আর এই মহাদেশীয় ভূত্বক সংক্রান্ত যে ইনফরমেশানগুলো আমাদের জেনে রাখতে হবে সেটা হচ্ছে কি না মহাদেশীয় ভূত্বককে আমরা কি বলি না সিয়াল বলি। এবং এই সিয়াল কি দিয়ে তৈরি না সিয়াল হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম বা সিলিকা ও অ্যালুমিনিয়াম দিয়ে হচ্ছে এই মহাদেশীয় ভূত্বক বা এই সিয়াল তৈরি হয়েছে। আর কি আছে না কনরাড বিযুক্তি। এই সিয়াল ও সীমার মাঝে কনরাড বিযুক্তি অবস্থান করছে, অর্থাৎ সিয়াল স্তর এবং সীমা স্তর। অর্থাৎ সিয়াল স্তর কোনটা না মহাদেশীয় ভূত্বক সিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক সেটা হচ্ছে সীমা। তো এই সিয়াল এবং সীমার মাঝে হচ্ছে কি না কনরাড বিযুক্তি আছে, অর্থাৎ এই দুটো স্তরকে ভূত্বকের এই দুটো যে উপস্তর সিয়াল সীমা এই স্তর দুটিকে কনরাড বিযুক্তি রেখা হচ্ছে একে অপরের থেকে আলাদা করেছে। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি না মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত। তো চারটে অপশান গ্রানাইট, ব্যাসল্ট, স্লেট আর বেলে পাথর। তো সঠিক উত্তরটি হচ্ছে ব্যাসল্ট। এবং এর সঙ্গে যে ইনফরমেশানগুলো আমাদের জেনে রাখতে হবে সেটা হচ্ছে কি না মহাসাগরীয় ভূত্বক যার অপর নাম হচ্ছে সীমা। এবং সীমা কি দিয়ে তৈরি সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। আর কনরাড বিযুক্তি দ্বারা সিয়াল ও সীমা স্তর দুটি একে অপরের থেকে কিন্তু আলাদা হয়েছে। এর পরের প্রশ্ন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বলে।
তো চারটে অপশান মোহ বিযুক্তি, কনরাড বিযুক্তি, লেহম্যান বিযুক্তি এবং গুটেনবার্গ বিযুক্তি। তো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল গুটেনবার্গ বিযুক্তি রেখার মাধ্যমেতে একে অপরের থেকে কিন্তু আলাদা হয়েছে। এবং এর সঙ্গে যেটা ইম্পর্টেন্ট বা যে বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, যে আরও যে অন্যান্য যে বিযুক্তি রেখাগুলো যেগুলো রয়েছে সেই বিযুক্তি রেখাগুলোর নাম কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন সময় দেখা গেছে যে এই বিযুক্তি রেখার নাম দিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো প্রথমটা হচ্ছে কি না কনরাড বিযুক্তি, যেটা শিয়াল ও সীমার মাঝে অবস্থিত। তারপর মোহরভিষিক বা মোহ বিযুক্তি, যেটা ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত। তারপরে আছে রেপিত্তি বিযুক্তি, অর্থাৎ ক্রোফের সীমা ও নিফের সীমা, অর্থাৎ আমাদের যে গুরুমণ্ডল বা ম্যান্টেলের যে দুটো উপস্তর রয়েছে কি না ক্রোফের সীমা এবং নিফের সীমা, তার মাঝে রয়েছে এই রেপিত্তি বিযুক্তি রেখা। তারপরে রয়েছে কি না লেহম্যান বিযুক্তি, যেটা কিনা অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহি কেন্দ্রমণ্ডল, অর্থাৎ আমাদের যে কেন্দ্রমণ্ডল তার যে দুটো উপবিভাগ, অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডল বা ইনার কোর এবং বহিকেন্দ্রমণ্ডল বা আউটার কোর। তো এর দুটোর মাঝে যে বিযুক্তি রেখা যেটা এই দুটো স্তরকে আলাদা করেছে সেটা হচ্ছে কি না লেহম্যান বিযুক্তি রেখা। তো এই বিযুক্তি রেখাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবসময়তেই এর থেকে পরীক্ষার সময় কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন দিয়ে থাকে। তো এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এর পরের প্রশ্নটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো। তো কেন্দ্রমণ্ডলের মূল উপাদান কি? তো এখানে চারটে অপশান রয়েছে। প্রথমে বলছে অ্যালুমিনিয়াম ও নিকেল, তারপর সিলিকা ও ক্রোমিয়াম, নিকেল ও ক্রোমিয়াম এবং নিকেল ও লোহা। তো কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হচ্ছে কি না নিকেল ও লোহা। কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা এই দুটো উপাদান দিয়ে তৈরি, এবং এই কারণেতেই কিন্তু কেন্দ্রমণ্ডলকে কি বলা হয় না নিফে বলা হয়, কারণ নিকেলের যে সংকেত সেটা হচ্ছে এনআই আর লোহার যে সংকেত সেটা হচ্ছে এফই। তো এই দুটো একসঙ্গে মিলে তৈরি হয়েছে কি না নিফে। তো কেন্দ্রমণ্ডলকে, এটা খুব ইম্পর্টেন্ট, কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে কি বলা হয় নিফে বলা হয়ে থাকে। এবং নিফেটা বলার কারণটা হচ্ছে কি না কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা এই দুটো উপাদান দিয়ে তৈরি হয়েছে। মূলত নিকেল ও লোহা দিয়ে আমাদের পৃথিবীর যে কেন্দ্রমণ্ডল বা আর্থের যে কোর সেটা কিন্তু তৈরি হয়েছে। আর এই কেন্দ্রমণ্ডলের উষ্ণতা কত না 6000 সেন্টিগ্রেড, এবং এর ঘনত্ব কত 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। অর্থাৎ আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের মানে আমাদের পৃথিবীর যে তিনটে যে স্তর আছে ভূ অভ্যন্তরের, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটে স্তরের মধ্যে কিন্তু কেন্দ্রমণ্ডলের ঘনত্ব হচ্ছে গিয়ে সব থেকে বেশি। অর্থাৎ কেন্দ্রমণ্ডল কিন্তু পৃথিবীর ভূ অভ্যন্তরের কেন্দ্রমণ্ডল সবথেকে ভারী পদার্থ দিয়ে তৈরি হয়েছে, এবং তার মধ্যে দুটো প্রধান, সেটা হচ্ছে কি না নিকেল ও লোহা, যেটাকে বলা হয় একসঙ্গে নিফে বলা হয়ে থাকে কেন্দ্রমণ্ডলকে। তো এর পরেতে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে কি না গুটেনবার্গ বিযুক্তি থেকে দ্বারা কিন্তু গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডল আলাদা হয়েছে। অর্থাৎ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝের যে বিযুক্তি রেখাটি আছে সেটার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, আর এই বিযুক্তি রেখা দ্বারা কিন্তু কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের থেকে আলাদা হয়েছে। এরপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি না পৃথিবীর অভ্যন্তরে সর্বাধিক ব্যাসযুক্ত স্তর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চারটে অপশান কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল আর ভূত্বক। তো সঠিক উত্তরটি হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে সর্বাধিক ব্যাসযুক্ত স্তর। এবং এই প্রশ্নটার সঙ্গে কিন্তু বেশ কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে আমাদেরকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি না এই ভূত্বকের নিচ থেকে প্রায় 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আমাদের এই যে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডল যে স্তরটা যেটাকে বলা হয় হচ্ছে ম্যান্টেল। তো এই ম্যান্টেল হচ্ছে কি না ভূত্বকের নিচ থেকে প্রায় 2900 কিলোমিটার গভীরতায় পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর কি আছে? আর আছে হচ্ছে এর উপাদান কি না লোহা, নিকেল, সিলিকন, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো দ্বারা হচ্ছে আমাদের এই গুরুমণ্ডল কিন্তু তৈরি হয়েছে। এবং এর উপবিভাগটা কি না ক্রোফের সীমা ও নিফের সীমা। ক্রোফের সীমা ও নিফের সীমা এই গুরুমণ্ডলের দুটো উপবিভাগ, এবং রেপিত্তি বিযুক্তি দ্বারা কিন্তু এই ক্রোফের সীমা ও নিফের সীমা এই স্তর দুটো কিন্তু আলাদা হয়েছে। আর কি আছে? গুরুমণ্ডলের যে ঘনত্ব কত আছে না 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। এবং মোহ বিযুক্তি বা মোহরভিষিক বিযুক্তি দ্বারা কিন্তু ভূত্বক থেকে গুরুমণ্ডল আলাদা। খুবই ইম্পর্টেন্ট, কারণ ভূত্বক থেকে আমাদের গুরুমণ্ডল বা ম্যান্টেল কোন বিযুক্তি রেখা দ্বারা আলাদা হয়েছে না মোহ বিযুক্তি রেখা বা মোহরভিষিক বিযুক্তি রেখা দ্বারা কিন্তু আলাদা হয়েছে। আর কি আছে? আর আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা কেন্দ্রমণ্ডল থেকে আলাদা হয়েছে, কারণ গুরুমণ্ডলটা আমাদের ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মাঝের স্তর, সেই কারণেতে একদিকে ভূত্বকের থেকে মোহ বিযুক্তি রেখা দ্বারা আলাদা হয়েছে গুরুমণ্ডল, আর আরেকদিকে গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা কিন্তু আলাদা হয়েছে কেন্দ্রমণ্ডল থেকে। আর কি আছে? আর আছে গুরুমণ্ডলের উপরি অংশ অ্যাস্থনোস্ফিয়ার নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট,
যে আমাদের যে গুরুমণ্ডল, সেই গুরুমণ্ডলের যে উপরিপৃষ্ঠটা আছে, সেই উপরিপৃষ্ঠটাকে একটা নামে ডাকা হয়ে থাকে, সেটা হচ্ছে কি না অ্যাসথেনোস্ফিয়ার। অর্থাৎ এই অ্যাসথেনোস্ফিয়ার নামক যে স্তরটা ভূ অভ্যন্তরের, এই ভূ অভ্যন্তরের এই অ্যাসথেনোস্ফিয়ার স্তরটা কোথায় না ঊর্ধ্ব গুরুমণ্ডলেতে অবস্থিত, অর্থাৎ গুরুমণ্ডলের উপরের অংশটাকেই বলা হয় হচ্ছে গিয়ে অ্যাসথেনোস্ফিয়ার। এরপরের প্রশ্ন হচ্ছে সমস্থিতি বা আইসোস্ট্যাসিস শব্দটি প্রথম প্রবর্তন করেন। তো চারটে অপশান, ডাটন, প্র্যাট, এয়ারি, হেফোর্ড। তো সঠিক উত্তরটি হচ্ছে ডাটন। ডাটন হচ্ছে গিয়ে এই সমস্থিতি বা আইসোস্ট্যাসিস শব্দটি প্রথম প্রবর্তন করেন, এবং এই ডাটন ছিলেন একজন আমেরিকার ভূতত্ত্ববিদ, এবং 1889 সালেতে কিন্তু ইনি এই সমস্থিতি বা আইসোস্ট্যাসি কথাটি ইউজ করেন। এবং এই শব্দটা অর্থাৎ এই আইসোস্ট্যাসি, এই যে ইংরেজি যে শব্দটা, এটা কি না দুটি গ্রিক শব্দ, একটা হচ্ছে আইসোস মানে সমান, আর একটা হচ্ছে স্ট্যাসিস অর্থাৎ নিশ্চল বা স্ট্যান্ডিং স্টিল। এই দুটো শব্দকে একত্র করে হচ্ছে এই আইসোস্ট্যাসিস শব্দটি 1889 সালেতে কে না এই আমেরিকার ভূতত্ত্ববিদ ডাটন হচ্ছে গিয়ে প্রথম ব্যবহার করেন। তারপরে কি আসছে, পদার্থের ভাসমানতার উপর প্রতিষ্ঠিত সমস্থিতি মতবাদটি প্রকাশ করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে আইসোস্ট্যাসিতে দুজন বিজ্ঞানী আছেন, একজন হচ্ছে এয়ারি, একজন হচ্ছে প্র্যাট। তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সমস্থিতি বা আইসোস্ট্যাসির ব্যাখ্যা দিয়েছেন, এবং ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে এই এয়ারি অর্থাৎ এয়ারি কী করেছিলেন, এয়ারি পদার্থের ভাসমানতার উপর তার যে সমস্থিতির যে মতবাদ, সেই মতবাদটি উনি প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থাৎ পদার্থের ভাসমানতার উপর প্রতিষ্ঠিত সমস্থিতি মতবাদটি প্রকাশ করেছিলেন কে না এয়ারি। এবং এর সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেটা আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি না এই যে প্রতিবিধান তল অর্থাৎ লেভেল অফ কম্পেনসেশন, এই কথাটা কিন্তু সমস্থিতির মতবাদেও খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশনের মাধ্যমেতে সমস্থিতির ব্যাখ্যা দিয়েছিলেন হচ্ছে কে না প্র্যাট। প্র্যাট দিয়েছিলেন এই প্রতিবিধান তলের মানে প্র্যাট বলেছিলেন সমস্থিতি তত্ত্বে এই প্রতিবিধান তলের কথা বা লেভেল অফ কম্পেনসেশনের কথা, এবং এয়ারি তার সমস্থিতির ব্যাখ্যা দিয়েছিলেন পদার্থের ভাসমানতার উপর ভিত্তি করে। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এবং এই প্রশ্নের দুটো যে ইনফরমেশান এটাও খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই সমস্থিতি সংক্রান্ত অর্থাৎ পদার্থের ভাসমানতার উপর প্রতিষ্ঠিত সমস্থিতির মতবাদ হচ্ছে কার না এয়ারি, এবং প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশনের মাধ্যমে সমস্থিতির ব্যাখ্যা দিয়েছিলেন প্র্যাট। এর পরের প্রশ্ন, হ্যারি হেস যে মতবাদের প্রবর্তন করেন সেটি হলো। তো চারটি অপশান, সমুদ্রবক্ষের বিস্তৃতি, মহীসঞ্চরণ, পাত সংস্থান আর সমস্থিতি। তো আমরা সবাই জানি যে হ্যারি হেস সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং এই মতবাদটি কিন্তু হ্যারি হেস দেন। এবং এর সঙ্গে আমাদের যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে কি না হিস্ট্রি অফ ওশান বেসিন বইটির লেখক এই হ্যারি হেস একটি বই লেখেন যেটা হচ্ছে কি না হিস্ট্রি অফ ওশান বেসিন। এই বইটির লেখক ছিলেন হচ্ছে হ্যারি হেস। এটাও অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। আর এই মতবাদ সংক্রান্ত আরও কয়েকটি বিষয় আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসেতে আরও কয়েকটা মতবাদ আছে। সেই মতবাদের বা সেই মতবাদগুলি যারা দিয়েছিলেন বা সেই মতবাদের সঙ্গে যুক্ত যে সমস্ত আরও যে সমস্ত বিজ্ঞানী যারা রয়েছেন তাদের নামগুলো একটু আমাদের জেনে রাখতে হবে। যেমন এই মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা ছিলেন কে না আলফ্রেড ওয়েগনার। আর সমস্থিতি মতবাদের দুজন খুব বিখ্যাত বিজ্ঞানী যারা ছিলেন তারা হচ্ছে কে না এয়ারি ও প্র্যাট। এবং পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত কয়েকজন বিজ্ঞানী যারা হলেন কে না পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান। এরা হচ্ছে গিয়ে এই পাত সংস্থান তত্ত্বের সঙ্গে বা প্লেট টেকটনিক থিওরির সঙ্গে সম্পর্কিত, বা এনাদের মতবাদ হচ্ছে কি আমরা এই প্লেট টেকটনিক বা পাত সংস্থান তত্ত্বে পড়ে থাকি। তো এই প্রশ্নটার সঙ্গে কিন্তু এই ইম্পর্টেন্ট বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি না আজ থেকে কত বছর আগে মহীসঞ্চরণ শুরু হয়। তো আজ থেকে 20 কোটি বছর আগে হচ্ছে মহীসঞ্চরণ, অর্থাৎ যে মহাদেশগুলোর যে আজকের যে বর্তমান যে অবস্থা যেটা মহীসঞ্চরণ তত্ত্বেতে বলা হয় সেইটা, অর্থাৎ সেই যে বৃহৎ ভূমিরূপ অর্থাৎ যেটাকে আমরা প্যানজিয়া নামে জানি, যেটা আলফ্রেড ওয়েগনার বলেছিলেন তার মহীসঞ্চরণ তত্ত্বেতে। তো সেই যে প্যানজিয়ার যে ভাঙনটা শুরু হয়েছিল অর্থাৎ মহীসঞ্চরণের শুরুটা হয়েছিল কবে না আজ থেকে 20 কোটি বছর আগেতে এই মহীসঞ্চরণ বা প্যানজিয়াতে ভাঙন ধরে মহীসঞ্চরণ শুরু হয়। এবং এই প্রশ্নটার সঙ্গেতে কিন্তু এখানেতে বেশ কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন কি এই মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা কে ছিলেন কে, অর্থাৎ এই মহীসঞ্চরণ মতবাদটি দিয়েছিলেন আলফ্রেড ওয়েগনার, এবং দিয়েছিলেন কবে না 1912 সাল নাগাদ তিনি এই মতবাদটি সর্বসমক্ষেতে নিয়ে আসেন। এবং ইনিও একটি বই লেখেন যার নাম হচ্ছে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান। তো এই বইটি কিন্তু ওনার লেখা। তো এটাও দিয়ে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়
যে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান বেসিন বইটির লেখককে, তো তার উত্তর হবে হচ্ছে গিয়ে আলফ্রেড ওয়েগনার। আর এই মহী সঞ্চরণের সংক্রান্ত আরও কয়েকটি বিষয় আছে, যেরকম কি না এই মহী সঞ্চরণের কারণ। তো মহী সঞ্চরণ তত্ত্বতে যে মহী সঞ্চরণের জন্য যে কারণের কথা বলা হয় সেটাও আমাদের একটু জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি না জোয়ারি বল এবং বৈষম্যমূলক অভিকর্ষজ বল। তো জোয়ারি বল এবং বৈষম্যমূলক অভিকর্ষজ বলের কারণেতেই হচ্ছে মহী সঞ্চরণ হয়েছে, বা সেটাই হচ্ছে গিয়ে অ্যালফ্রেড ওয়েগনার তার তত্ত্বতে বলেছিলেন। এবং এর সঙ্গে আর কি আছে, প্যানজিয়া। প্যানজিয়া হচ্ছে কি না, প্যানজিয়া হচ্ছে সেই সুবৃহৎ স্থল একক, যেটা ওয়েগনার বলেছিলেন তার মতবাদেতে, যে আজকের বর্তমানেতে আমরা আমাদের পৃথিবীর যে মহাদেশগুলো, সেই মহাদেশগুলো যে অবস্থায় এখন আমরা দেখি, সেই মহাদেশগুলো আজ থেকে প্রায় 20 কোটি বছর আগেতে একসঙ্গে একত্রিতভাবে অবস্থান করত, যেটাকে কি বলা হয়েছিল, যেটাকে প্যানজিয়া। ওয়েগনার প্যানজিয়া নামে অভিহিত করেছিলেন। তো সেই প্যানজিয়া হচ্ছে কি না এই সুবৃহৎ স্থল একক, এবং এই প্যানজিয়াকে বেষ্টন করে যে বৃহৎ জলভাগ অবস্থান করত, যাকে কিনা প্যানথালাসা নামে অভিহিত করা হয়। ওয়েগনার বলেছিলেন যে প্যানজিয়াকে বেষ্টন করে যে সুবিশাল জলভাগটি রয়েছে তাকে কি বলা হতো, তাকে বলা হতো প্যানথালাসা, অর্থাৎ প্যানজিয়াকে বেষ্টনকারী বৃহৎ যে জলভাগটা ছিল। এবং জিগসফিট বলে একটা কথা আছে, অর্থাৎ মহী সঞ্চরণ তত্ত্বের একটি অন্যতম প্রমাণ হিসেবে এই জিগসফিটকে ধরা হয়। এবং এই জিগসফিটটা কি না এই আটলান্টিক মহাসাগরের বিপরীতে উপকূল রেখার পারস্পরিক জোর, অর্থাৎ এই জিগসফিট সংক্রান্ত যে তথ্যটি সেটা হচ্ছে এইটা, যে আটলান্টিক মহাসাগরের বিপরীতে উপকূল রেখার পারস্পরিক যে জোর, সেই জোরটাকেই বলা হয় হচ্ছে গিয়ে জিগসফিট, অর্থাৎ ওয়েগনার বলেছিলেন প্রমাণ হিসেবেতে। এবং সেই প্রমাণটা দেওয়ার ক্ষেত্রে উনি এই কথাটি ব্যবহার করেছিলেন, এই জিগসফিট। তো সেটার ইনফরমেশনটা হচ্ছে এইটাই, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের বিপরীতে উপকূল রেখার পারস্পরিক জোরটাই হচ্ছে মহী সঞ্চরণ তত্ত্বতে জিগসফিট নামে পরিচিত। আর কি আরেকটা আছে যে গ্লসোপটেরিস। গ্লসোপটেরিসটাও খুব ইম্পর্টেন্ট, এটাও জানতে চাওয়া হয় মাঝে মধ্যে প্রশ্নতে। সেটা হচ্ছে কি না ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম। তো এই গ্লসোপটেরিসেরটাও কিন্তু একটা হচ্ছে গিয়ে আমাদের মহী সঞ্চরণ তত্ত্বের একটা অন্যতম প্রমাণ হিসেবেও এই গ্লসোপটেরিসটাকেও ধরা হয়ে থাকে। তো এই গ্লসোপটেরিসটা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম। তো এই ইনফরমেশানগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ মহী সঞ্চরণ তত্ত্বকে নিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে এই ইনফরমেশানগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সেই প্রশ্ন যেমনভাবেই ঘুরিয়ে দিক না কেন সেই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু পড়ে ফেলতে পারবো। অর্থাৎ যখন আমরা এই প্রশ্নটা আমরা পড়বো, তখন কিন্তু আমরা এই প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা এই ইনফরমেশানগুলোকেও কিন্তু আমাদেরকে পড়ে ফেলতে হবে বা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরের প্রশ্নটা হচ্ছে পাত সংস্থান তত্ত্বে পাত বা প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো এটা হচ্ছে হবে জেটি উইলসন। জেটি উইলসন হচ্ছে গিয়ে পাত বা প্লেট শব্দটি সবার প্রথম হচ্ছে গিয়ে ব্যবহার করেছিলেন বা বলেন। এবং এই প্রশ্নটার সঙ্গে আমাদেরকে কিন্তু আরও কতগুলো ইনফরমেশান কিন্তু মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি না প্রধান বা বৃহত্তম পাত আমাদের পৃথিবীতে প্রধান কটি পাত রয়েছে, তো তার উত্তর হচ্ছে গিয়ে 7টি। প্রধান বা বৃহত্তম পাত হচ্ছে কি 7টি, এবং মাঝারি পাত হচ্ছে কি 8টি, এবং ছোট পাত 20টিরও বেশি রয়েছে। এবং পৃথিবীর বৃহত্তম যে পাত সেটা হচ্ছে কি না এই প্রশান্ত মহাসাগরীয় পাত, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় পাত হচ্ছে কি পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাত। এবং এই পাত সংস্থান তত্ত্ব অর্থাৎ প্লেট টেকটনিক থিওরির যিনি জনক, অর্থাৎ ফাদার অফ প্লেট টেকটনিক থিওরি বা প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় না, পিচোকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়ে থাকে। আর এই পাত সংস্থানের কারণটা কি, পাত সংস্থান তত্ত্বে বলা হয়েছে যে পাত সংস্থানের অন্যতম কারণ হচ্ছে গিয়ে পরিচলন স্রোত। আর পাত সীমানার কথাও পাত সংস্থান তত্ত্বে আমরা পড়েছি। তো সেই পাত সীমানা 3 প্রকারের সাধারণত হয়ে থাকে, প্রতিসারি, অভিসারী, নিরপেক্ষ বা ট্রান্সফর্ম। আর দুটি বিষয় আছে, সেটা হচ্ছে প্লিউম বলে একটা টার্ম আছে পাত সংস্থান তত্ত্বতে। সেটা হচ্ছে কি না ভূ অভ্যন্তরের ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ। তো ভূ অভ্যন্তরে ম্যাগমার যে ঊর্ধ্বমুখী প্রবাহ তাকে বলা হচ্ছে প্লিউম। আর আছে হটস্পট, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেক সময় এর পরিমাণটা জানতে চাওয়া হয়। তো হটস্পট হচ্ছে কি না ভূত্বকের যে অংশে তাপপ্রবাহের মাত্রা খুব বেশি সেটাকেই বলা হয় হচ্ছে হটস্পট। তো আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে এরকম 21টি হটস্পটকে এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারা গিয়েছে। তো দেখো এইখানেতে এই যে পাত সংস্থান তত্ত্বে পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন কে, অর্থাৎ এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির সঙ্গে কিন্তু এর উত্তরটি তো জেটি উইলসন হচ্ছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এই পাত সংস্থানের সঙ্গে আরও যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আছে সেই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে কিন্তু একটু স্টাডি করতে হবে, মনে রাখতে হবে, যাতে প্রশ্ন যেদিক থেকে ঘুরিয়ে দিক না কেন সেটা আমরা যাতে অ্যান্সার করে দিয়ে আসতে পারি। এই প্রশ্নটা যখন করব আমরা তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এই বিষয়গুলোকেও কিন্তু
মনে রাখতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয়। তো নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় কি না বেনিয়ফ জোন। আর এই প্রশ্নটার সঙ্গে তিনটে বিষয় আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি না এই আমেরিকার ভূপদার্থ বিজ্ঞানী হিউগো বেনিয়ফের নাম অনুসারেতে এই বেনিয়ফ জোন নামকরণ করা হয়ে থাকে, মানে করা হয়েছে আর কি। আর এই বেনিয়ফ জোন এই যেটা আছে, এই যে নিমজ্জিত পাতের এই যে ঢালু অংশটা, অর্থাৎ একটা পাত যখন আর একটা পাতের নিচে যখন সাবডাকশন হয় বা নিমজ্জিত যখন হয়, সেই নিমজ্জিত হওয়ার সময়তে তার যে কৌণিক যে মানটা থাকে, অর্থাৎ ওই বেনিয়ফ জোনের যে কৌণিক যে মানটা থাকে সেই মানটা কত না 45 ডিগ্রির কাছাকাছি হয়ে থাকে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় এই কোণের মানটা জানতে চাওয়া হয়। অর্থাৎ একটা পাত, একটা ভারী পাত যখন একটা হালকা পাতের নিচে যখন অধঃপতিত হচ্ছে বা সাবডাকশন যখন হচ্ছে, তখন ওই অধঃপতিত অঞ্চল অর্থাৎ এই যে বেনিয়ফ জোন যেটা তৈরি হয়, সেই বেনিয়ফ জোনের যে কৌণিক যে মানটা সেটা কিন্তু অনেক সময় প্রশ্নতে জানতে চাওয়া হয়। তো সেটা হচ্ছে 45 ডিগ্রি। তো এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতেই কিন্তু সাধারণত ওই যে পাতটা সাবডাক্টেড হয়ে থাকে বা অধঃপতিত হয়ে থাকে। আর এই বেনিয়ফ জোনের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে কি না এই বেনিয়ফ মণ্ডলেতে বা এই বেনিয়ফ জোনেতে কি হয় না পাতের গলন হয় এবং ভূমিকম্প হয় এবং অগ্নুৎপাত হতে দেখা যায়। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এই বেনিয়ফ জোনেতে কী হয় বা কী ধরনের ভূগাঠনিক ক্রিয়াকলাপ হয়ে থাকে, তো সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষা জানতে চাওয়া হয়ে থাকে। এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি না পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা। তো পরিচলন স্রোত যে মতবাদ, যেটা হচ্ছে পাঁচ মানে যে পরিচলন স্রোত অর্থাৎ যেটাকে পাত সংস্থানের এখন অন্যতম একটি কারণ হিসেবে ধরা হয়, যে ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে যে পরিচলন স্রোতের যে সৃষ্টি হয়, সেই পরিচলন স্রোতের ফলেতেই কিন্তু আমাদের যে ভূত্বকের যে পাতগুলো রয়েছে সেই পাতগুলো কিন্তু গতিশীল হয়েছে বা গতিশীল, অর্থাৎ পাত সংস্থান তত্ত্বতে কিন্তু এটাই বলা হয়েছে যে পরিচলন স্রোত কিন্তু পাত সংস্থানের একটা অন্যতম কারণ। আর এই পরিচলন স্রোতের মানে পরিচলন স্রোতের এই যে মতবাদটা বা এই পরিচলন স্রোতের কথাটি যিনি বলেন তার নাম হচ্ছে গিয়ে হোমস। আর্থার হোমস হচ্ছে গিয়ে এই পরিচলন স্রোত এই মতবাদের প্রবক্তা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।